করোনার মধ্যে বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন সূচকে এগিয়ে থাকা সহ নানা বিষয়ে আলোচনা করতে লালমাটিয়া থেকে আমাদের সাথে অনলাইনে যোগ দিচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। ডক্টর মোস্তাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাকে একটু প্রথমে একটু আমি আলোচনা করতে, আমাদের অবশ্যই রিপোর্টটি আপনি দেখেছেন, সেটি হচ্ছে যে প্রায় $3 বিলিয়ন বিপরীতে কিন্তু আমাদের $80 বিলিয়ন বাংলাদেশ। সেক্ষেত্রে বলা চলে যে অনেক কম সংখ্যা নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে এই যে আমাদের এগিয়ে যাওয়াটা আসলে ভারতের পার্শ্ববর্তী দেশ থেকে যেহেতু বৃহৎ একটি দেশ, সেই এগিয়ে যাওয়াটা আসলে কোন প্রেক্ষাপটকে সামনে রেখে আমরা এগোচ্ছি, কিংবা আমাদের কার্যক্রমে আসলে কোন দিকে ইতিবাচকভাবে আমরা এগোচ্ছি, যদি একটু বলেন। আমার মনে হয় যে এটা তো অবশ্যই বাংলাদেশের একটা অর্জন, যেটা নিয়ে আমরা অহংকার করতে পারি যে গত কয়েক দশকে ধারাবাহিকভাবে বাংলাদেশের অর্থনীতি একটা শক্ত জায়গার উপর দাঁড়িয়েছে। সেটা দারিদ্র সীমা নিচে মানুষের সংখ্যাকে নিয়ে আসা, আমাদের আর্থসামাজিক বিভিন্ন সূচক, মাথাপিছু আয়, এগুলোতে আমাদের যে ধারাবাহিক যে আমরা অগ্রগতি করতে পেরেছি। বিশেষত আমরা প্রতি দশকে আমাদের জিডিপি প্রবৃদ্ধি 1% বাড়াতে পেরেছি। গত দশকে ইনফ্যাক্ট আমরা 2% বাড়াতে পেরেছি। এবং বাংলাদেশের যে অন্যান্য যেসব সূচক আছে, সেটা নারীর ক্ষমতায়ন বলি, আমরা আমাদের যে আবিষ্কার বলি, এগুলোতেও বেশ কিছুতে আমরা ভারতের সাথে যদি তুলনা করি, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে গেছি। বিশেষত আমি বলবো যে গত 10-15 বছরে আমাদের এই প্রবৃদ্ধিটা বেশ দ্রুততর হয়েছে, এবং কোভিড এর সময় যেখানে ভারতের অর্থনীতি প্রায় 10% মতো জিডিপি একটা ঋণাত্মক প্রবৃদ্ধি হবে বলে অনুমান করা হচ্ছে, সেখানেও আমরা আমাদের মতামতের মধ্যে পার্থক্য থাকতে পারে যে কত পার্সেন্ট গ্রোথ হবে, কিন্তু এটা যে ইতিবাচক হবে এবং ভারত থেকে যে আমরা আরো ভালোভাবে সামাল দিতে পেরেছি, সেটার একটা প্রতিফলন সেটা আমরা দেখছি। সুতরাং এটা কেবলমাত্র মাথাপিছু আয় হিসাবে ধরলে হবে না, এটা অন্যান্য যেসব আর্থিক, যেমন আমি যেটা বলছিলাম যে আমাদের যে গড় আয়ুষ্কাল, এটা 72 বছরের এখন, যেটা ভারতে 69 বছর। নারীর ক্ষমতায়ন, আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও যেটুকু অগ্রগতি হয়েছে, এটা ভারতের থেকে তুলনামূলকভাবে সেক্ষেত্রে কিছুটা আমাদের কম হলেও, এবং ভারতের ভেতরেও রাজ্য ভেদে পার্থক্য আছে, কিন্তু এটার যে হার, সে হারটা কিন্তু আমাদের দেশে দ্রুততর হচ্ছে। সুতরাং সেই দিক থেকে এটা একটা আমার মনে হয় যে খুবই ভালো অর্জন। এবং মাথাপিছু আয় আপনি দেখেছেন যে এবছরে যেটা প্রাক্কলন করা হচ্ছে 2020 সালে, যে আমাদের 1888 মার্কিন ডলারের মতো হবে, ভারতের হবে 1877। কিন্তু আমি মাথাপিছু আয়কে অতটা গুরুত্ব দেব কয়েকটি কারণ। একটি যেটা, সেটা হলো যে ভারতের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে এবং আগামী বছরে আবার ভারত আমাদের সামনে চলে যাবে মাথাপিছু আয়। কিন্তু বাংলাদেশের অন্যান্য যেসব সুযোগগুলো আমি বললাম, সেগুলোর যে অর্জন, সেগুলো কিন্তু আমাদের থেকে যাবে। এটা একটা মাথায় রাখতে হবে। আরেকটা হলো যে ভারতের ডলারের যে ক্রয় ক্ষমতা আমাদের ক্রয় ক্ষমতার থেকে বেশি, সুতরাং সেটাও আমাদের বিবেচনায় রাখতে হবে। কিন্তু তারপরও আমি বলবো যে আমাদের শুধু মাথাপিছু আয় না, অন্যান্য যেসব সামাজিক সূচক, সেই সূচকগুলোতে কিন্তু বাংলাদেশের যে অগ্রগতি, এটা ভারতের থেকে এটার লেভেল এবং এটার যে গতি, দুটোই কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ভালো করেছি। জনাব মোস্তাফিজ, আমাকে একটু যদি বলেন যে আসলে এই প্রবৃদ্ধির কারণ যদি আমরা বলি, এবং টেকসই উন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধি যদি ধরে রাখতে চায় বাংলাদেশ, তাহলে আমাদের সরকার এবং পলিসি মেকার যারা আছেন তাদের কি করতে হবে আসলে সামনের দিনগুলোতে? কাজল, এটা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তার কারণ হলো যে যেটুকু আমরা অর্জন করেছি সেটুকু অবশ্যই ভালো, কিন্তু এটা একটা সরল রৈখিকভাবে সামনের দিকে যাবে এমন কোনো গ্যারেন্টি নেই। এবং বিশেষত কোভিড এর সময় আমাদের অর্থনীতি তো একটা বড় ধরনের একটা চাপের মধ্যে আছে, এবং একটা ধাক্কা আমরা খেয়েছি। দারিদ্র্যসীমার নিচে বেশ কিছু মানুষ চলে গেছেন, নতুন দরিদ্ররা ঢুকে গেছে। আমাদের অর্থনীতিরও পুরনো ক্ষমতা নিয়ে, সরবরাহ সক্ষমতা নিয়ে আমরা এখন ঘুরে দাঁড়াতে পারিনি। পুরোটা সেবা খাত বিশেষ করে বেশ একটা তার ক্ষতি হয়েছে, এটা যেটা চলমান আছে। বৈশ্বিক অর্থনীতির মন্দা আমাদের রপ্তানিমুখী খাতের উপরে আমাদের নেতিবাচক প্রভাব ফেলছে। আমাদের এক্সপোর্টের এবারের আমাদের টার্গেট ছিল 21%, কিন্তু প্রথম 4 মাসে এটা 1%-এরও কম
প্রবৃদ্ধি হচ্ছে। সুতরাং এইসব চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের আছে। সামনের দিকে এগিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে স্বাস্থ্য ঝুঁকিকে সামাল দিয়ে অর্থনীতি কিভাবে ঘুরে দাঁড়াতে পারে সেটার চেষ্টা করতে হবে। পুরনো অনেক ধরনের দুর্বলতাগুলি আমাদের এখানে কিন্তু প্রকাশ পেয়েছে। স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনা সেটা একটা আমাদের আমাদের ঝুঁকি বাড়িয়েছে। আমাদের বিভিন্ন যেসব প্রাতিষ্ঠানিক সক্ষমতা আছে, আমাদের উৎপাদনশীলতা, আমাদের ব্যবসা পরিবেশ, এগুলো যে আরো আমাদের ভালো করতে হবে সেটা কিন্তু কোভিড আমাদেরকে আরেকবার দেখিয়ে দিয়েছে। সুতরাং টেকসই ভাবে যদি আমাদেরকে কোভিড থেকে উত্তরণ করতে হয়, এবং বিশেষ করে আমাদের এমডিসি গ্রাজুয়েশন হবে 2024 সালের পরে, তখন কিন্তু অনেক আন্তর্জাতিক যেসব সহায়তা আমরা এখন পাচ্ছি সেগুলো পাবো না। সুতরাং প্রতিযোগিতা সক্ষমতার উপরেই আমাদেরকে নির্ভর করতে হবে। এই জন্য সরকারি বিনিয়োগকে এমন ভাবে করতে হবে যাতে ব্যক্তি খাত তার মধ্যে একটা ত্বরণ ঘটে, সে আরো বেশি বিনিয়োগ নিয়ে আসতে পারেন এবং প্রতিযোগিতা সক্ষমতা তারা বাড়াতে পারেন। অভ্যন্তরীণ বাজার বাংলাদেশের এখনো কিন্তু 85% জিডিপি। এখানে আমাদের একটা শক্ত একটা আমাদের অবস্থান নিতে হবে, যাতে করে আমরা আমদানি প্রতিস্থাপক শিল্প দিয়ে আমাদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পারি, আর আন্তর্জাতিক বাজারে যেসব সুযোগ সুবিধাগুলো থাকবে সেটাকেও আমাদের রপ্তানিমুখী শিল্পরা যাতে নিতে পারে। সেই জন্য আমাদের প্রতিষ্ঠানের ভেতরে আমাদের পোর্ট, আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের লিড টাইম, প্রতিযোগিতা সক্ষমতা, বাজার বৈচিত্র্যকরণ। আপনি জানেন যে এটা এখন যে কোভিড এর কারণে কম ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এশিয়ান ইকোনমি, এবং এশিয়ান ইকোনমি কিন্তু 21st সেঞ্চুরির মূল একটা অনুঘটক হবে উত্তরণ। মোস্তাফিজ, আমাদের সময় শেষ দিকে চলে আসছি আমরা। বিশ্লেষণ আমাদের বৃদ্ধি করতে হবে। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে অনলাইনে অংশ নিয়ে আলোচনা করার জন্য। করোনার মধ্যে বাংলাদেশের সার্বিক উন্নয়ন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন সূচকে এগিয়ে থাকা সহ নানা বিষয়ে আলোচনা করতে রাজধানী বনানী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান।